আপনি যখন বিয়ের আংটি কেনেন, সিন্ধুকে সোনা জমিয়ে রাখেন কিংবা ব্যাংকের ভল্টে রাখা হাজার হাজার টন স্বর্ণের কথা ভাবেন, তখন খুব কম মানুষই প্রশ্ন করেন এই সোনার দাম আসলে কে ঠিক করে। অনেকেরই ধারণা এটি কোনো দেশের সরকার নির্ধারণ করে বা মুক্ত বাজারে চাহিদা সরবরাহ থেকে দাম তৈরি হয়, কিন্তু বাস্তবতা ছিল এবং অনেকাংশেই এখনো আছে এর চেয়ে অনেক বেশি কেন্দ্রীভূত, অনেক বেশি ক্ষমতা কেন্দ্রিক। প্রায় 1 শতাব্দী ধরে সারা বিশ্বের স্বর্ণের দাম ঠিক হতো লন্ডনের একটি ছোট্ট ঘরে, দিনে মাত্র 2 বার, মাত্র 5 জন মানুষের উপস্থিতিতে। এটি কোনো গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার দীর্ঘদিনের স্বীকৃত একটি প্রক্রিয়া। এই গল্পের শুরু 1919 সালে, প্রথম বিশ্বযুদ্ধের পরপরই। যুদ্ধ শেষে ব্রিটেন তখনও বৈশ্বিক পরাশক্তি হলেও অর্থনৈতিকভাবে বড় ধাক্কা খেয়েছে। লন্ডনের স্বর্ণবাজার প্রায় ভেঙে পড়ার মুখে। এই অবস্থায় ব্যাংক অব ইংল্যান্ড মরিয়া হয়ে ওঠে লন্ডনের পুরনো আর্থিক গৌরব ফিরিয়ে আনতে। সে লক্ষ্যেই বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদকদের সঙ্গে চুক্তি করা হয়, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার স্বর্ণ খনির মালিক কোম্পানিগুলোর সঙ্গে। চুক্তি শর্ত ছিল স্পষ্ট, দক্ষিণ আফ্রিকার উৎপাদিত অধিকাংশ স্বর্ণ বিক্রি হবে লন্ডনের বাজারে। কিন্তু এত বিপুল পরিমাণ সোনার দাম কে ঠিক করবে, সেটি ছিল বড় প্রশ্ন। এই দায়িত্ব দেওয়া হয় লন্ডনের সবচেয়ে প্রভাবশালী মার্চেন্ট ব্যাংক এনএম রথচাইল্ড অ্যান্ড সন্সকে। তাদের নেতৃত্বেই 12 সেপ্টেম্বর 1999 সালে শুরু হয় ইতিহাসের প্রথম লন্ডন গোল্ড ফিক্স। রথচাইল্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা 5 সদস্যের একটি একচেটিয়া ক্লাব এমএন রথচাইল্ড অ্যান্ড সন্স, মুখাটা অ্যান্ড গোল্ডস্মিথ, পিক্সেল অ্যান্ড স্যামুয়েল মন্টাগু অ্যান্ড কোম্পানি এবং শার্প উইলকিন্স, এই 5 প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই ঠিক করতেন সারা বিশ্বের স্বর্ণের দাম। প্রতিদিন সকাল ও বিকেলে এই বৈঠক বসত রথচাইল্ড ব্যাংকের নিউ কোর্ট অফিসের একটি ছোট কাঠের প্যানেল দেওয়া ঘরে। প্রক্রিয়াটি ছিল অদ্ভুত কিন্তু কার্যকর। চেয়ারম্যান প্রথমে একটি দাম প্রস্তাব করতেন, এরপর অন্য প্রতিনিধিরা ফোনে যোগাযোগ করতেন নিজেদের ট্রেডিং রুমের সঙ্গে। সারা বিশ্বের অর্ডার আসত কেন্দ্রীয় ব্যাংক, স্বর্ণখনির মালিক, বড় জুয়েলার ও সরকার পর্যন্ত এই দামের উপর নির্ভর করত। যতক্ষণ পর্যন্ত ক্রেতা ও বিক্রেতার ভারসাম্য না আসতো, দাম বদলানো হতো। সামনে রাখা ছোট ইউনিয়ন জ্যাক পতাকা নামানোই ছিল সম্মতির সংকেত। 5টি পতাকা একসঙ্গে নামলেই ঘোষণা হতো দাম ফিক্সড। সেই মুহূর্তেই ওই দাম হয়ে যেত গোটা বিশ্বের স্বর্ণের মানদণ্ড। এই ফিক্সড প্রাইস শুধু একটি সংখ্যা ছিল না, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের ভল্টে রাখা হাজার হাজার টন স্বর্ণের মূল্য নির্ধারণ করত এই দামের ভিত্তিতে। খনি কোম্পানি, গয়নার কারখানা, খুচরা বিক্রেতা, এমনকি স্বর্ণভিত্তিক ফিউচার ও অপশন মার্কেটেও এই দামই ছিল মূল রেফারেন্স। কার্যত লন্ডনের ওই ছোট্ট ঘরটি নিয়ন্ত্রণ করত বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু এত কেন্দ্রীভূত ও অস্বচ্ছ ব্যবস্থার ভেতরেই জন্ম নেয় সন্দেহ ও সমালোচনা। প্রশ্ন উঠতে থাকে, মাত্র 5টি ব্যাংক যদি দাম ঠিক করে, তারা কি নিজেদের সুবিধা মতো বাজার নাড়াচাড়া করতে পারবে না? গবেষকরা তথ্য বিশ্লেষণ করে দেখান, বিশেষ করে বিকেলের ফিক্সের দামের মধ্যে অস্বাভাবিক পতনের প্রবণতা ছিল। কারণটা ছিল ভয়ঙ্করভাবে সহজ। এই ব্যাংকগুলোই সবার আগে জানতো দাম কোথায় গিয়ে দাঁড়াবে। সেই গোপন তথ্য ব্যবহার করে তারা আগেভাগে কেনা বেচার সিদ্ধান্ত নিত। অর্থনীতির ভাষায় একে বলা হয় ইনফরমেশন অ্যাসিমেট্রি। খেলা শুরু হওয়ার আগেই ফলাফল জেনে যাওয়া। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরনো খেলোয়াড়দের জায়গা নেয় নতুন ব্যাংক। রথচাইল্ড 2004 সালে সরে যায়, চেয়ারম্যানের দায়িত্ব নেয় বার্কলেস ক্যাপিটাল। কিন্তু 2012 সালে ঘটে সেই ঘটনা যা পুরো ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। বার্কলেসের ট্রেডার ড্যানিয়েল প্ল্যাঙ্কেট ইচ্ছাকৃতভাবে বড় অঙ্কের সোনা বিক্রির অর্ডার দিয়ে বিকেলের ফিক্সের দাম নামিয়ে আনেন, যাতে ব্যাংক একটি ডিজিটাল অপশন বাজিতে কয়েক মিলিয়ন ডলার ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তদন্তে এটি সরাসরি বাজার কারচুপি হিসেবে প্রমাণিত হয়। জরিমানা গুনতে হয় বার্কলেসকে, পরে ডয়েশ ব্যাংক ও এইচএসবিসি কেও। এই কেলেঙ্কারির পর 96 বছরের পুরনো লন্ডন গোল্ড ফিক্স ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারায়। 2015 সালে এটি বাতিল করে চালু করা হয় নতুন ডিজিটাল ব্যবস্থা LBMA গোল্ড প্রাইস। এখন দাম নির্ধারিত হয় অ্যালগোরিদম ও ডিজিটাল নিলামের মাধ্যমে, তৃতীয় পক্ষের তত্ত্বাবধানে। তবে প্রশ্ন থেকে যায়, ব্যবস্থা বদলালেও ক্ষমতা কি সত্যি বিকেন্দ্রীভূত হয়েছে? আজও সরাসরি অংশগ্রহণের সুযোগ পায় মাত্র কয়েকটি বড় আন্তর্জাতিক ব্যাংক ও হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ফার্ম। গোপন ঘরটি আর নেই, কিন্তু সারা বিশ্বের স্বর্ণের দামের নিয়ন্ত্রণ এখনো রয়ে গেছে হাতে গোনা কিছু শক্তিশালী প্রতিষ্ঠানের কাছেই।
এই বৈশ্বিক ব্যবস্থার সরাসরি প্রভাব পড়ে বাংলাদেশের মতো দেশে। বাংলাদেশ একটি মূল্যগ্রহীতা দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লে বা কমলে তার প্রতিফলন দেখা যায় দেশের বাজারেও। যদিও খুচরা মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, কিন্তু মূল ভিত্তি থাকে লন্ডনের নির্ধারিত বৈশ্বিক দাম, যার সঙ্গে যুক্ত হয় কর, ভ্যাট ও মজুরি। 100 বছরের এই ইতিহাস আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করায়। স্বর্ণ শুধু অলংকার বা বিনিয়োগ নয়, এটি বৈশ্বিক ক্ষমতার প্রতীক। প্রযুক্তি বদলাচ্ছে, নিয়ম বদলেছে, কিন্তু প্রশ্নটা এখনো অটুট। স্বর্ণের দাম কি সত্যি মুক্তবাজারের ফল, নাকি এটি এখনো নিয়ন্ত্রিত হয় অল্প কয়েকটি শক্তিধর হাতের মাধ্যমে? নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।